ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা করা হয়, যদি ঘোষণাপত্রে কোনো ব্যক্তি গোষ্ঠী দলের বক্তব্যের প্রতিচ্ছবি হয়, আমরা ছাত্র সমাজ এই ঘোষণাপত্র রূপায়ণ করে দেব ইনশাআল্লাহ। জুলাই আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে এক লাল কার্ড ছিল। এই বুয়েটে আপনার ভারতকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমরা সেদিন নীরবে নিবৃত্তে কেঁদেছি। আমরা আমাদের সাহস সঞ্চার করেছি, আমাদের শক্তি সঞ্চার করেছি। আধিপত্যবাদ শক্তি কথায় কথায় আমাদেরকে বন্ধুত্বের ভাব দেখাতে আসে, তারা আমাদেরকে বন্ধুত্বের বয়ান দেখাতে আসে। যারা আমাদের দেশের নদীগুলোর মধ্যে বাদ দিয়ে বর্ষাকালে সেই নদীগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারে, আমাদের উত্তরাঞ্চলগুলো সহ প্রত্যেকটি জায়গায় খরা তৈরি করে, তারা কি আমাদের বন্ধু হতে পারে? আমার দেশের ফেরানিকে হত্যা করে তাহলে ঘুরিয়ে রাখে, কিভাবে আমাদের কাছে বন্ধুর দাবি নিয়ে আসে? তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। জুলাই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, আপনার তাদের হত্যার বিরুদ্ধে এক চূড়ান্ত জাগরণ। এই জুলাই কোন একক দল একক গোষ্ঠীর নেতৃত্বে হয় নাই। এই জুলাইতে আমাদের ব্যানার ছিল, আমাদের দলীয় কোন পরিচয় ছিল না। আমরা সেদিন প্রত্যেকে মাসুমের ব্যানার ধারণ করেছিলাম। আমাদের নির্দেশনা ছিল এখানে কোন একক নেতৃত্ব থাকবে না, এখানে প্রত্যেকের নেতা, প্রত্যেকের কর্মী, প্রত্যেকের বিকল্প হিসাবে ভূমিকা রাখবেন। এবং সেভাবে ছাত্র সমাজ ভূমিকা রেখেছিল। কোন কারণে 10 জন মারা যাবে, বাকি 10 জন পিছন থেকে দাঁড়িয়ে যাবে, 100 জন মারা যাবে, পিছন থেকে 500 জন দাঁড়িয়ে যাবে। এটাই ছিল জুলাইয়ের পরিকল্পনা, এটাই ছিল জুলাইয়ের পলিসি, এটাই ছিল জুলাইয়ের প্রকৃত বিজয়। আজকে যে গণহত্যার বিচারের কথা শহীদ পরিবারগুলো বারবার বলছে, তারা আত্মঘাত করছে, তাদের সন্তানের বিচার চায়, কিন্তু এখনো পর্যন্ত আপনারা দৃশ্যমান কোন অগ্রগতি দেখাতে পারেন নাই। 1 বছর পর যে হত্যাকাণ্ডগুলো আমরা চাক্ষুষ প্রমাণ রয়েছি, যে রক্তের দাগগুলো এখনো দর্শকে আমাদের চোখের সামনে বাড়ছে, এখনো প্রত্যেক ভিডিওগুলোতে আমরা দেখছি কারা শুট করছে, কারা হত্যা করছে, কারা গুলি করছে। অথচ 1 বছর পর আপনি একজন হত্যাকারীর বিচার করতে পারলেন না। আপনার কেটাকুটকারী সরকার, কেটার রক্তের সরকার, আপনারা একটা ধীরগতি এবং অনাথ সরকার। যদি ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা করা হয়, যদি ঘোষণাপত্রে কোনো ব্যক্তি গোষ্ঠী দলের বক্তব্যের প্রতিচ্ছবি হয়, আমরা ছাত্র সমাজ এই ঘোষণাপত্র রূপায়ণ করে দেব ইনশাআল্লাহ। ছাত্র শিবির চলক লাগানো কোন আন্দোলনের নাম নয়। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين। পরওয়ারদিগার ও মালিক, আমরা প্রতিবাদ যুবক তোমার গোলাম আল্লাহ, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ গত বছর এই দিনে আল্লাহ আমরা অসংখ্য ভাইদেরকে হারিয়েছি আল্লাহ। আমাদের ভাইদের জীবনকে রক্ত দিয়ে আল্লাহ আমাদের জন্য যে পরিবেশ করে দিয়েছেন আল্লাহ, এই বাংলাদেশকে নবস্বপ্ন আল্লাহ নবস্বরূপে উন্মোচিত হওয়ার যে দারুণ মুক্ত করেছেন আল্লাহ। আমরা সেই সকল শহীদ ভাইদের জন্য দোয়া করছি, তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাদের এই রক্তকে তুমি কবুল করে নাও আল্লাহ, তাদেরকে স্বাগত সর্বোচ্চ ভরসা দান করো আল্লাহ। আল্লাহ যারা আহত উন্নত অবস্থায় আছে তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ শহীদ পরিবারের প্রতি তুমি রহম করো আল্লাহ। আল্লাহ তাদের এখনো বুক পাটা হতো না, আটকান্ত করে থাকছিল আল্লাহ। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমাদেরকে যেভাবে নিরাশ করেছে, আমাদের নতুন করে কোনো আশা ভরসা নেই। তবুও আমরা চাই যে 1 বছর পেরিয়ে যাওয়ার পরও যেহেতু আমরা গণহত্যার কোনো বিচার দেখতে পাই নাই, জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে, তো আমরা চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তত এই গণহত্যার বিচারটা সম্পন্ন করুক। আমরা দৃশ্যমান কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত দেখতে পাইনি, দৃশ্যমান কোনো প্রক্রিয়া উনি আমাদেরকে দেখাক, আমরা এতটুকুই আশা করছি। আমার মনে হয় সমাজ থেকে এখনও সেই বৈষম্য দূর হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে যে বৈষম্যের কারণে বাংলাদেশে সংগঠিত হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, কিন্তু দেশে এখন পর্যন্ত কোথাও না কোথাও সে সকল স্বৈরাচারী ব্যবস্থা এখনও কায়েম আছে। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে চাই 1 বছর পরেও যেহেতু এই সকল বৈষম্য এখন পর্যন্ত দূর হয়নি, আমার মনে হয় যে যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করেন যে তিনি পারছেন না, তিনি ক্ষমতা ছেড়ে দিক। যদি ওনার মনে হয় যে উনি এই গণহত্যার বিচার করতে পারবেন না, বৈষম্যমূলক আচরণ বা দেশের যে সকল
বৈষম্য বিরাজমান। আমি অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে না এরকম না, কিন্তু আমরা আসলে যতটুকু আশা তাদের কাছে রেখেছিলাম ততটুকু দৃশ্যমান প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা চাই যে দৃশ্যমান প্রতিক্রিয়া দেখাক এবং যত দ্রুতই এই জুলাই গণহত্যার বিচার উনি সম্পন্ন করবে, ততই আমাদের দেশের যে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তারা তাদের বিচারটা পাবে। আমরা চাই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং নির্বাচনের আগে দেশে বিচার এবং সংস্কারের যে সকল কাঠামো, সকল প্রক্রিয়াধীন সংস্কার রয়েছে এই সংস্কারগুলো হোক, তারপর নির্বাচনটা হোক। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমাদের একটা বড় আশা ভরসা ছিল যে আমরা দৃশ্যমান বিচার এবং সংস্কার দেখতে পাবো। তো আমি চাই যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে তিনি পারছেন না, তিনি নির্বাচন দিক, এবং যদি অন্তর্বর্তীকালীন সরকার এই দৃশ্যমান বিচারটা আমাদেরকে দেখাতে পারে তাহলে অবশ্যই চাই দেশে বিচার এবং সংস্কারের প্রক্রিয়াটা সম্পন্ন হোক, তারপর দেশে নির্বাচন হোক এবং যে সরকারকে দেশের জনগণ যোগ্য মনে করে তাকে এই দেশের জনগণ নির্বাচিত করবে। আমি কোনো দল করি না ভাই, আমি একজন সাধারণ শিক্ষার্থী। উপভোগ করতে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এর থেকে ভালো চাই আমরা আগামী দেশ যাতে আমাদের কোনো প্রকার সমস্যা না থাকে, আমরা জনগণ যাতে নিজেদের মনের ভাষা প্রকাশ করে দেশের মাটিতে বাঁচতে পারি এবং আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি। এখন কি কি সমস্যা আছে বলে মনে হয়? এখন সমস্যা, এখন তো সরকার এখন কেউ না, যখন সরকার আসবে এখন উন্নয়ন হবে না সেটা আমরা জানি, বাট আমরা যখন নতুন সরকার আসবে তাদের কাছে আমাদের চাওয়া পাওয়া একটাই, এই দেশের মানুষ যেন সবাই দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারে। আর আমার একটা চাওয়া, আমরা যারা বিদেশে থাকি তাদের একটাই শুধু চাওয়া, এয়ারপোর্ট সংস্কার। এয়ারপোর্টে যেন আমরা কোনো প্রকার হয়রানি বা কোনো প্রকার জালিয়াতির শিকার না হই। অনেক মানুষ আছে যারা এয়ারপোর্টে এসে তাদের লাগেজ হারিয়ে যায়, মাল সাবানা থাকে না। আমরা চাই এইগুলা থেকে মুক্তি, কারণ আমরা দেশের একটা রেমিটেন্স দেশে পাঠাই, আমরা দেশের একটু হলেও দেশের কাজ করি দেশের হয়ে। চাই আমাদের একটাই দাবি, আমাদের প্রবাসীদের একটাই দাবি, আমাদের দাবি এয়ারপোর্ট সংস্কার। এয়ারপোর্ট আমরা যাতে ভালোভাবে আসতে পারি, ভালোভাবে যেতে পারি, কোনো হয়রানি না হয়। এই আর একটাই কথা থাকবে, এই দেশ গড়ুক, সুস্থভাবে দেশ গড়ুক এবং সবাইকে সাথে নিয়ে দেশ গড়ুক, এটাই আমাদের চাওয়া। লাস্ট যখন শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালায় তখন এইভাবেই হেলিকপ্টার করে পালায়, সেই স্মৃতি হিসেবে আজকের দিনের স্মৃতি হিসেবে এটা আনা, এটা তার মুখের ভাষা যে শেখ হাসিনা কখনো পালায় না, সে কিভাবে পালাইতে হেলিকপ্টার, এটাই তার প্রমাণ। আমরা চাই এমন একটা দেশ গড়তে যে দেশের আর কেউ এইভাবে বিমান নিয়ে যাতে না পালায়। আমরা এমন একটা দেশ গড়ব, সেই দেশে চাই না কোনো স্বৈরা শাসক, আমরা চাই সেই দেশটাকে আমরা এই জুলাই বারবার দেখতে চাই না, আমরা এই জুলাই একবারই পালন করতে চাই। দেশের যেরকম দেখতেছি চাঁদাবাজি, যেরকম দেখতেছি সবাই এইখানে খাবে ওইখানে খাবে, আমরা চাই এগুলো না করে দেশের সম্পদ, আমরা দেশের সবাই একার না, আমরা চাই দেশের সম্পদ আমরা সবাই উপভোগ করব, সৌন্দর্য এবং চাঁদাবাজি মুক্ত দেশ। আমরা চাই ইনশাল্লাহ এই জুলাই অভ্যুত্থান দেখে সকল রাজনৈতিক দল শিক্ষা নিক, যাতে বারবার এই জুলাই না আসে, এটাই আমার দাবি।
এক বছর পূর্তি হিসাবে আমাদের ছাত্র ভাই যে মারা গেছে তার বিচার আমরা চাই। সেই ছাত্র ভাইদের অভিভাবকের আমরা দিতে পারি নাই, শান্তি দিতে পারি না। এই বিচারটা আমরা চাই। সৎ লোককে আমরা, সৎ শাসনকে আমরা বসুক, যারা ন্যায্য মানুষ, ঘুষ সুদ থাকবে না। আমরা এইরকম একটা সমাজ চাই। আমরা চাই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজকের এই মিডিয়ার মাধ্যমে দেশ এবং জাতিকে যারা জুলাই বিপ্লবের মাঝে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন, সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আজকে জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষা ছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আজকে জুলাই সনদ ঘোষণা হবে, জাতি অধীর আগ্রহে বসে আছে যে এই সনদ থেকে জাতি কি আশা করছে এবং জাতি কি পাবে, জনগণ কি পাবে। কিন্তু আমি মনে করি, আমি একজন শ্রমিক নেতৃবৃন্দ হিসেবে আমি বলতে চাই যে বাংলাদেশের প্রায় 50 থেকে 60% হচ্ছে শ্রমিক। এই শ্রমিকেরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত এবং সম অধিকার থেকে সবচেয়ে বেশি বঞ্চিত। শ্রমিকদেরকে বাদ দিয়ে সোনার বাংলা কখনো সম্ভব নয় বিনির্মাণ করা। আজকের এই জুলাই বিপ্লবের জুলাই সনদের আজকের এই অনুষ্ঠান থেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আজকে অধীর আগ্রহে জানাতে চাই, জনগণের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে জুলাই বিপ্লবে প্রায় 150 থেকে 200 শ্রমিক আপনার শাহাদাত বরণ করেছে। আমি আজকে যে কথাটা বলতে চাই, মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী, কিন্তু সেখানে মানুষ হতাশ। এই জন্যই 54 বছরের জঞ্জাল জগদ্দাল পাথরের মতো সবাই শুধুমাত্র শাসনের নামে দুঃশাসন দিয়েছে জাতিকে। সেই দুঃশাসনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য 5ই আগস্ট জুলাই বিপ্লব হয়েছে। বিপ্লবের আশা ছিল জাতির জন্য কি প্রতিটি প্রতিষ্ঠান হবে নিরপেক্ষ, প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুর্নীতি ঘুষ বন্ধ হবে। আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশ প্রতিদিনে একটি রিপোর্ট হয়েছে, ঘুষের রেট বৃদ্ধি পেয়েছে। সম্মানিত ভাইয়েরা, 5ই আগস্টের বিপ্লবের সাথে ঘুষের রেট বৃদ্ধি হওয়া কখনোই যায় না। 54 বছরের, আপনি 16 বছর বলেছেন, আমি 54 বছরের ইতিহাসে যদি বলি, আসলে আমরা বৈষম্যের শিকার হতে 16 বছর আমরা লাস্ট ফাইনাল খেলা দেখেছি। কিন্তু 54 বছরে আসলে বৈষম্যের শিকার হয়ে এই দেশের জনগণ তার আশা আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছিল। কিন্তু 5ই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে সোনার বাংলা গঠন করার জন্য স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের বাস্তবায়ন আদৌ হয়নি। আমি আপনার এই প্রশ্নের সাথে বলতে চাই, আসলে বর্তমান সরকারও আমি মনে করি যে তার ভালো উপদেষ্টা মহোদয় 2-1 জন ছাড়া কেউ ভালো কিছু এই দেশকে দিতে পারছে না। বিশেষ করে দুর্নীতিবাজ অফিসার, দুর্নীতিবাজ কোনো উইংস দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা যায় না। আপনি বিচার বিভাগকে, আপনি পুলিশ বিভাগকে, আপনি আমাদের আনসার বিডিপি, আপনি আমাদের বিশেষ করে দুর্নীতি দমন কমিশনকে সরকার থেকে সম্পূর্ণ আলাদা করে দেন। এদের সাথে কারো কানেকশান থাকবে না, কোনো রাজনীতিবিদের কানেকশান থাকবে না। বিচার বিভাগ এদেরকে নিয়ন্ত্রণ করবে। দেখবেন আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশের জনগণ সুফল পাবে। আপনি বিচার বিভাগ থেকে শুরু করে কোথাও কোনো নিয়োগ হলে, দুর্নীতি দমন কমিশন কোনো প্রতিষ্ঠানে যদি নিয়োগ হয়, সব কিছু সরকারের আজ্ঞাবহ, পূর্বের সরকারের আজ্ঞাবহ ওইসব লোকেরাই তো বসে আছে। তাহলে আপনি দুর্নীতিবাজ দিয়ে দুর্নীতি কীভাবে রোধ করবেন? আসলে কোথায় আপনি কি মনে করেন? ব্যর্থতা আমার হচ্ছে এই জায়গায়, আমরা উপদেষ্টা কয়েকজন মহোদয়ের সাথে আমরা দেখা করেছিলাম, আমরা ওনাদেরকে বারবার বুঝিয়েছি যে আপনি দুর্নীতিবাজ অফিসার দিয়ে কখনো সুশাসন আপনি আনতে পারবেন না। সেই ক্ষেত্রে ভালো অফিসার আপনার খুঁজে পাওয়া দুষ্কর। 54 বছরে এই কারখানাতে ভালো কিছু উৎপাদন হয়নি। তারপরেও তুলনামূলক যারা কিছুটা দেশপ্রেমিক এরকম মানুষ এখনও আছে, এখনও বিদ্যমান। অথবা আপনি ছাত্রদের মধ্য থেকে কিছু লোককে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে বসিয়ে দেন, আপনি দেখবেন আপনার এই প্রতিষ্ঠানগুলো অত্যন্ত সুন্দর চলছে। বিশেষ করে আমি আপনাকে বলবো, আপনারা জানেন কিনা জানি না, বিদ্যুৎ বিভাগ, রেল সেক্টরে এবং জ্বালানি মন্ত্রণালয়ে যেই উপদেষ্টা মহোদয়কে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবো এই উপদেষ্টা মহোদয় উনি 5টি বড় বিগ বাজারের মন্ত্রণালয় অত্যন্ত সুন্দরভাবে উনি চালাচ্ছেন। এবং কি সেই প্রতিষ্ঠানগুলো আপনারা খোঁজ দিয়ে দেখতে পাবেন, ওখানে আগের থেকে রাষ্ট্রের যে রেভিনিউ অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে, দুর্নীতিও কমে আসতেছে। আরেকটু যদি উনি সচেতন হয়ে দেশ চালান, আমি মনে করি যে এই উইংসগুলো এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়রা যদি একটু খোঁজখবর নিয়ে ভালো কিছু অফিসারদেরকে, যে কর্মকর্তাদেরকে যে ভালো জায়গায় বসাতে পারেন, তাহলে দুর্নীতিবদ্ধ হবে। সৎযোগ্য অফিসার যদি আপনি বসাতে পারেন, তাহলে অবশ্যই আপনার দুর্নীতি বন্ধ হবে, এছাড়া সম্ভব নয়। আমাদের স্পষ্ট বার্তা হলো যে বিপ্লবকে ধারণ করে শহীদের রক্তের উপর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই
বিপ্লবের স্পিরিটকে ভালোভাবে ধারণ করতে পারেনি বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। জি, ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির 36 দিন ব্যাপী মূলত আমাদের সারা দেশে নানান কর্মসূচি পালন করছে জুলাইকে কেন্দ্র করে। তো তারই ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা 3 দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। আজকে উদ্বোধন দিন, সকালবেলায় সাইকেল র্যালি হয়েছে টিএসসি থেকে গণভবন পর্যন্ত। মূলত গত বছর ফতেহ গণভবনকে প্রতীকী হিসেবে এই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। একটু আগে এখানে আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন হয়েছে এবং 3 দিন ব্যাপী চলবে। তো আপনারা লক্ষ্য করেছেন যে এখানে মূলত জুলাই আগস্টের যে স্মৃতিগুলো, সেই সময়ের যে নির্যাতনগুলো সেগুলোকে তুলে ধরা হয়েছে। আরেকটা বড় প্রেক্ষাপট হচ্ছে হাসিনা ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে যে তার একটা লং জার্নি ছিল, কিভাবে সে ফ্যাসিস্ট হয়ে উঠলো এবং প্রত্যেকটা নির্যাতন, গণহত্যা, সে যে জুলুমতন্ত্র কায়েম করেছিল, এই চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এখানে একটা চমৎকার আইডিয়া 36 আন্তনগর ট্রেন, এখানে শহীদরা পর্যায়ক্রমে আমাদের সামনে আসছে, তারা এক একজন একটা বার্তা দিচ্ছে এবং ওই সময়ের আমলের যে নির্যাতনগুলো এখানেও জীবন্ত হিসেবে তুলে ধরা হয়েছে। আমাদের সামগ্রিকভাবে আয়োজনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে কোনো বিনোদন নয়। অনেকে এটাকে বিনোদন ভাবলে আমরা বলবো যে এটা বিনোদন নয়, বরং জুলাই স্মৃতিকে জাগ্রত করে রাখা এবং জুলাই স্পিরিটকে ধারণ করা। আমরা এটা লক্ষ্য করবেন যে অনেকে জুলাই স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছেন এবং নব্য ফ্যাসিবাদ হিসেবে অথবা বিগত ফ্যাসিস্ট, পতিত ফ্যাসিস্ট, তারাও বিদেশে বসে বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্র করছে। তো তাদের কাছে স্পষ্ট বার্তা হচ্ছে জুলাই আসলে বাংলাদেশ থেকে কখনো হারিয়ে যাবে না। যে আন্দোলনের সাথে, যে সংগ্রামের সাথে, যে অভ্যুত্থানের সাথে, যে বিপ্লবের সাথে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার সবাই অন্তর্ভুক্ত ছিল এবং সকলেই মানে চাওয়া পাওয়া, নিজস্ব কোনো চাওয়া পাওয়া ক্রেডিটের চিন্তা কারোর মধ্যে ছিল না। সবার মাঝে মুক্তির নেশা ছিল এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ছিল। তো আমরা আজকে সেই মেসেজগুলোই মূলত আয়োজনের মাধ্যমে দিতে চাই যে জুলাই জাগরণের মধ্য দিয়ে যে নব উদ্যম, যে নব একটি আকাঙ্ক্ষা, তার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মিত হবে। আমাদের স্পষ্ট বার্তা হলো যে বিপ্লবকে ধারণ করে শহীদের রক্তের উপর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই বিপ্লবের স্পিরিটকে ভালোভাবে ধারণ করতে পারেনি বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। তারা যদি বিপ্লবকে ভালোভাবে ধারণ করতে পারত, তাহলে অনেকগুলো ইস্যু এতদিনের সমাধান হতো। এর মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে গণহত্যার বিচার। আপনি শহীদ পরিবারের কাছে যখন যাবেন, এখনও তারা আর্তনাদ করছে এবং খুবই দুঃখের, কষ্টের বিষয় হচ্ছে যে যারা হত্যাকারী, তারা বিভিন্ন মাধ্যমে শহীদ পরিবারগুলোকে তারা হুমকি দিচ্ছে তাদের মামলা তুলে নেওয়ার জন্য। আরও আতঙ্কের বিষয় অথবা আমাদের জন্য দুর্ভাগ্য বলবো যে কিছু কিছু আইনজীবী সেই আসামিদেরকে জামিনের ক্ষেত্রে বিভিন্ন তদবির করছে এবং সেখানে মামলা বাণিজ্য করে তাদেরকে জামিন করে মুক্ত করে দিচ্ছে। তো এটা তো খুবই হতাশাজনক। সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা থাকার কথা ছিল এই শহীদ পরিবারের প্রতি, গণহত্যার যে বিচার সেটা নিশ্চিত করা। কিন্তু 1 বছর পেরিয়ে গেছে, বেশ কিছু উদ্যোগ তারা গ্রহণ করেছে বটে, বাট সেটা আমাদের কাছে কাঙ্ক্ষিত গতি বলে মনে হয়নি। এটা খুবই ধীর গতি এবং এখানে অলসতা, উদ্দেশ্যতাকে আমি দায়ী করছি। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য 1 বছর সময় প্রয়োজন ছিল না। এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে তারা আসলে জুলাই ঘোষণাপত্রের প্রতি তাদের আসলে খুব বেশি খেয়ালে ছিল না, বরং বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন, বাংলাদেশের মানুষ, শহীদ পরিবার বারবার দাবির প্রেক্ষিতে আজকে আমরা জেনেছি যে বিকালবেলা হয়তো জুলাই ঘোষণাপত্র তারা প্রকাশ করবে সবার কাছে। কিন্তু সেখানেও আবার আমাদের কাছে বিগত সময়ে যেটা পাবলিশ করেছে সরকার, সেখানে দেখেছি যে নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা দলের যে বক্তব্য বা আকাঙ্ক্ষা জুলাই ঘোষণাপত্রে সেটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। তো এটা তো শহীদ পরিবার মেনে নিবে না, আহত পঙ্গুত্ব বরণকারীরা মেনে নিবে না, আমরাও মেনে নিব না। আমরা বিশ্বাস করি যে যদি তারা সত্যিকার অর্থে শহীদ পরিবার এবং জুলাইয়ের প্রকৃত স্পিরিটকে ধারণ করে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে, তাহলে আমরা সেটাকে সাদরে গ্রহণ করব। আর যদি সেটা ব্যত্যয় ঘটে, তাহলে আমরা সেখানে অবশ্যই প্রতিবাদ করব। তো সবকিছু মিলে আমরা মনে করি যে জুলাইকে আরো বেশি ধারণ করাটা সরকারের জন্য দরকার ছিল। বিচার, আমার কথা হলো এই সংস্কার এবং স্বৈরাচার বিচার, এটা পরবর্তী নির্বাচিত যে কোনো সরকার এই কাজটা করতে পারবে। এটা নির্বাচনের মাধ্যমে পরেও সম্ভব। সবচেয়ে বড় জরুরি হলো এখন দেশে একটা গণতান্ত্রিক
প্রক্রিয়ার মাধ্যমে সরকার পরিবর্তন, গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসা, যে তার ম্যান্ডেটও থাকবে যে আমরা ক্ষমতা আসার পরে আমরা এই স্বৈরাচার বিচার করব এবং এই যে ছাত্র হত্যার বিচার করব এবং সংস্কার যে মৌলিক যে আমাদের সংস্কারগুলো আছে এগুলো আমরা করব। এটা আমাদের ম্যান্ডেট থাকবে, অসুবিধা নেই এটার জন্য। কিন্তু নির্বাচনটা বেশি জরুরি, কারণ সারা বিশ্বে বহির্বিশ্বে যে কোনো একটা পরিবর্তনের জন্য, যে কোনো দেশে ব্যবসা বাণিজ্যের জন্য তারা একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, যেটা একটা ইন্ডিয়ান সরকারের সাথে সম্ভব না। আমার ইউনিট হলো পল্টন। আমি পল্টন থানা যুবদলের একজন ফিল্ড লেভেলের কর্মী, একদম মাঠ পর্যায়ের কর্মী। এটা হলো শহীদদের স্মরণে প্রোগ্রাম। আমাদের যে 82 জন যুবদল নেতা মারা গিয়েছে তাদের পরিবারদের সাথে যুবদলের নেতৃবৃন্দ এবং তারেক রহমান দেখা করবে, এই প্রোগ্রাম আছে। না বলা কথা, ওই শহীদদের পরিবারদের কথা শুনবো এবং তারেক রহমানের বক্তব্য শুনবো, এই উদ্দেশ্যেই আসা। নির্বাচন চায় না তারাই যারা ফল ভোগ করছে, যারা মজা খাচ্ছে। সাধারণ জনগণের পরিবর্তন কি হয়েছে, কোথায় পরিবর্তন হয়েছে আপনি আমাকে দেখাতে পারেন? আপনার ঢাকার আগে ব্যাটারি চালিত রিক্সা কত ছিল, এখন কত লাখ হয়েছে? আপনার যানজটের কোনো পরিবর্তন হয়েছে? জালেমের আমলে যেমন ছিল তার চাইতে তো এখন বাড়ছে। পরিবর্তন করতে হবে, জনগণের সরকার সুনিশ্চিত করতে হবে, এটা ভোটের মাধ্যমেই করতে হবে। 1971 সালের পরবর্তীতে শেখ মুজিব আইসা পাকিস্তান থেকে এসে নিজে নিজে সরকার গঠন করে সে মজা ভোগ করছে। 75-এ একটা ওনার সাথে যেটা ঘটলো, ওনার পরিবারের সাথে ঘটলো, তার পরবর্তীতে একটা জনগণের সরকার হয়েছিল মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে, সবাইকে নিয়ে একটা সরকার গঠন করেছিল। এখনো আমরা মনে করি যে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ একটা জনগণের সরকার হবে। যেই আসুক, সরকারে কে পাশ করবে এটা আমার আল্লাহ জানে, কে কোন আসনে পাশ করবে সেটা আল্লাহ ভালো জানে, সেটা আমরা কেউই জানি না। তবে যেই আসুক, একজন জনগণের সরকার আসুক, যেন আমরা জনগণ, আমরা তো জনগণ, আমরা জনগণ যেন আমরা আমাদের দাবিটা করতে। এখন কার কাছে বলবো, কিন্তু কোনো লোক খুঁজে পাচ্ছি না। আওয়ামী লীগ দল হিসেবে মানে গ্রহণ করেন, গণেন কিভাবে? আওয়ামী লীগ কি কখনো কোনো রাজনৈতিক দল ছিল? আওয়ামী লীগ এক শাসনতন্ত্র, এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে বাংলাদেশে। আওয়ামী লীগ কি রাজনৈতিক দল? সন্ত্রাসী দল। হেলমেট বাহিনী ছিল, যুবলীগের নেতারা হলো ক্যাসিনো ব্যবসা করতো। ওরা কি কোনো রাজনৈতিক নেতা ছিল? রাজনৈতিক দলের কর্মী ছিল না। আপনি দল হিসাবে আপনি কাকে, আপনি আওয়ামী লীগকে কিভাবে আপনি রাজনৈতিক দল হিসাবে গণ্য করলেন? আর আওয়ামী লীগের শেষ গুলি যে পর্যন্ত আওয়ামী লীগ জনগণের উপরে চালিয়েছে, তো যে জনগণের উপরে গুলি চালায়, গুলি শেষ হয়ে যাওয়ার পরে পালিয়ে যায়, সেটা তো কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ আগামী 25 বছরেও 30 বছরেও এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ পাড়া দিতে পারবে না। ওই যে যারা বলে যে ভালো আওয়ামী লীগ, যেটা ভালো আওয়ামী লীগ সেটা অন্য দলের সবচেয়ে বাজে লোক যেটা, ওটার চাইতে জঘন্য খারাপ। জুলাই গণঅভ্যুত্থানে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে ছাত্র জনতার যে বিপ্লব, সেটার প্রতীকী হিসাবে আমরা এই ভাস্কর্য এবং মোটিভগুলো তৈরি করেছি। এটার মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ এবং স্বৈরাচারের যে বর্বরতা এবং ছাত্র জনতার প্রতি যে হামলা এবং নির্যাতন, হত্যা, এগুলোকে প্রতীকী হিসাবে আমরা তুলে ধরেছি। এবং এই যে নতুন বাংলাদেশ পেয়েছি এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য যে সুযোগটা পেয়েছি, এটাকে কিভাবে আমরা একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, আধুনিক, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সুখী, সমৃদ্ধ, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করব, সেজন্য আমরা সাধারণ মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য আজকের এই শোক ও বিজয় র্যালি ছিল। এখানে যেমন ওখানে গুলি করছে, ওখানে আমাদের অনেকেই শহীদ হয়েছেন, আহত মুক্তিযুদ্ধ। তো আমরা যে গণমানুষের প্রতি যে স্বৈরাচার সরকারের যে বর্বরতা, সেই বিষয়গুলোকে তুলে ধরছি এবং গণ অভ্যুত্থানে যে আমরা স্বৈরাচার পতন করেছি তার বিজয়ের প্রতীকী হিসাবে যেমন শান্তির পায়রা পতাকা উঠছে, তো অনেকগুলো বিষয়কেই আমরা সমসাময়িক বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু যখন আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, শহীদ আবু সাইদ থেকে শুরু করে যখন ভাইদেরকে হত্যা করা হয়েছে, তখন এই আন্দোলনটা তখন কোটা সংস্কার আন্দোলন না থেকে এটা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে ধাবিত হয়েছে এবং এক পর্যায়ে সেটা এক দফায় পরিণত হয়েছে।
খুনি হাসিনার পতনের মধ্য দিয়ে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, কারণ এই আন্দোলনটা বিশেষ কোনো গোষ্ঠী দ্বারা সম্পন্ন হয় নাই। এখানে সকল স্তরে আমরা নাম দিয়েছি ছাত্র জনতা। বাংলাদেশের আপামর ছাত্র জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক বিষয় যে একটি মহল আওয়ামী লীগ যেমন ৭১কে তাদের নিজেদের বয়ান তৈরি করে ৭১ ইন্ডাস্ট্রি তৈরি করে তারা ব্যবসা বাণিজ্য করেছে, তেমনি ২৪-এর এই জুলাই বিপ্লবকে একটি মহল তারা তাদের ব্যবসায় জায়গায় নিয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা আহ্বান করব যে এই আন্দোলনটা সবার, এই আন্দোলন যদি কেউ ক্রেডিট আমরা দিতে চাই তাহলে এই আন্দোলন ক্রেডিট আমরা একমাত্র এই আন্দোলনের শহীদ যারা ছিল তাদেরকে আমরা দিব, যারা গাজী ছিল তাদেরকে আমরা দিব। কিছু প্রেতাত্মা আছে, স্বৈরাচারের কিছু প্রেতাত্মা এখনো আছে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে, সেই কারণে জটিলতা দেখে এখনো আমাদের কিছু কিছু মামলা চলমান আছে। আমরা এখনো স্বাধীনতা পাইনি এবং আমাদের বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ প্রজন্মের অহংকার জনাব তারেক রহমান আমাদেরকে যে ৩১ দফা দিয়েছে, এই ৩১ দফাকে আমাদেরকে সাধারণ জনগণের মাঝে নিয়ে যেতে হবে এবং সেটা সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে হবে। ৩১ দফার মাধ্যমে আমাদের হচ্ছে দেশকে সংস্কার করতে হবে। আমরা রাজশাহীতে আমার যে অঞ্চলটুকুনে যে ঝামেলা হয়েছিল, যে পুলিশ আমাদেরকে গুলি চালিয়েছিল, আমার সামনে স্বচ্ছ টাওয়ার আছে, রাজশাহীর যে স্বচ্ছ টাওয়ারে আমাদেরকে গুলি চালানো হয়েছিল। স্বচ্ছ টাওয়ারে ব্যাপক গুলি চালানোর কারণে ঘটনাস্থলে ৯ জন নিহত হয়েছিল। টোটাল ৯ জনের ভিতরে 2 মহিলার লাশগুলো নদীতে গুম করে দেওয়া হয়েছে। আমাদের রাজশাহীর পাশে পদ্মা নদী, সেখানে মহিলা 2টার লাশ ফেলে দেওয়া হয়েছিল। ওই লাশ 2টা এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি, আর বাকি লাশগুলো পাওয়া গেছে। তারা রাজশাহী মেডিকেল কলেজে লাশগুলো হস্তান্তর করার পর তারা মৃত ঘোষণা করে এবং আমাদের পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। ওখানে কুখ্যাত সন্ত্রাসী ডাবলু সরকার ছিল, সে সিটি মেয়র, তারই নির্দেশনায় এই আমাদেরকে মাথায় হেডশট করে গুলি করে নিহত করা হয়েছিল। ৩৫০০ মানুষ প্রায় আহত হয়েছিল, নিহত হয়েছিল ৯ জন। যুবদল ছাত্র দলের কর্মী সর্বোচ্চ বেশি আহত হয়েছিল। আমাদের রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব তিনি তাদেরকে রীতিমতো এখন পর্যন্ত রেগুলার রাজশাহী মেডিকেলে গিয়ে এবং তাদের বাসায় গিয়ে যতটুকুই সার্বিক সহযোগিতা করার আমাদের রাজশাহী প্রাণ যুবদলের কান্ডারি রফিকুল ইসলাম রবি ভাই, আমরা সহ সাথে গিয়ে যার হুইল চেয়ার নাই তাকে হুইল চেয়ার প্রদান করেছি, যার আর্থিক সমস্যা তাকে আর্থিক সহযোগিতা করেছি। সুষ্ঠু নির্বাচন, একটা ভোট দেওয়ার জন্য তাকে আমরা হয়তো সে আসনে বসিয়েছি, কিন্তু সেই আসন থেকে আজ 1টি বছর হয়ে যাচ্ছে, তাদের কোনো কার্যকলাপ নাই। তারা সংস্কার করছে, কিন্তু আসলে কি সংস্কার হচ্ছে আমরা বুঝতে পারছি না, কারণ আমরা কোনো সংস্কারই দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত পুলিশ নিয়ন্ত্রণে নাই, মানুষ পেরেশানির মধ্যে আছে, গুম, ছিনতাই, রাহাজানি এবং ভোটের এখন পর্যন্ত রোডম্যাপ দেয়নি। তো আমরা চাচ্ছি এই সরকার দ্রুত একটা ভোটের রোডম্যাপ দিয়ে এবং একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দিয়ে এই দেশটাকে সচল করে তুলুক। হয়তো আওয়ামী লীগের দোসররা তাদেরকে এই পথ দেখিয়ে এরাই ইন্ধন দিয়ে এই কাজগুলো করছে এবং এর সাথে আরো গোপন কোনো সংগঠন জড়িত আছে।